নমস্কার, আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে বলছি। আড়াল থেকে দাবাত চাল, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার নতুন সমীকরণ। আজকের সেটা নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা। রাজনীতির পটভূমির পরিবর্তন লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমরা বাংলাদেশের রাজনীতির এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে যা দেখা যাচ্ছে, ভেতরে করছে তার ঠিক উল্টোটা। 25শে ডিসেম্বর যখন খবর এলো যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন, অনেকে ভেবেছিলেন ভারত কি তবে শেখ হাসিনাকে ত্যাগ করল? আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র কি নতুন বন্ধু খুঁজে পেল? কিন্তু না, পর্দার পেছনের সত্যটি অনেক বেশি গভীর এবং কৌশলগত। শত্রু আমার বন্ধু। শেখ হাসিনার এই কৌশলের মূল মন্ত্র হলো বিরোধী শিবিরকে খণ্ড বিখণ্ড করা। তিনি খুব ভালো করে জানেন যে জামায়াতে ইসলামী এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল যদি একজোট হয়ে নির্বাচনে আসে, তবে বাংলাদেশের অসাম্প্রদায়িক কাঠামো ধসে পড়বে। তাই তিনি চেয়েছেন বিএনপিকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে। কেন বিএনপি? কারণ বিএনপি সামনে এলে জামায়াতের জনসমর্থনের গ্রাফ নিচে নামতে শুরু করবে। তাহলে লক্ষ্য কি? উগ্র মৌলবাদী শক্তিকে ক্ষমতা থেকে দূরে রাখা এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরি করা, যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য ফেরার রাস্তা পরিষ্কার হয়। এনসিপি ও জামায়াত ভোটের ভাঙন। আজকের রাজনীতির সবচেয়ে বড় কৌতুক হলো এনসিপির আভ্যন্তরীণ বিদ্রোহ। যে ছাত্র নেতারা সেকেন্ড রিপাবলিক বা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তারাই টাকার লোভে জামায়াতের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। খবর আসছে জামায়াত প্রতিটি আসনের জন্য এনসিপিকে 1.5 কোটি টাকা দেওয়ার টোপ দিয়েছে। এই পেড অ্যালোয়েন্স বা ভাড়ার খাটা জোটের খবর জানাজানি হতেই এনসিপির ভেতরে বিস্ফোরণ ঘটেছে। মীর আসাদুল হক, তাসলিম যারা সামনাসামনি একের পর এক শীর্ষ নেতা দল ছাড়ছেন, তারা এখন 71-এর চেতনায় দোহাই দিচ্ছেন। অথচ বঙ্গবন্ধু মূর্তি ভাঙার সময় এই চেতনা কোথায় ছিল? আসলে তারেক রহমানের ফেরার পর তারা বুঝতে পেরেছেন যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। তারেক রহমানের প্রত্যাবর্তন এটি একটি পরিকল্পিত চালে মাত। তারেক রহমানের দেশে ফেরার সাথে সাথেই বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। বিএনপি যখন আত্মবিশ্বাসী, তারা আর ছোট ছোট দল বা এনসিপিকে আসন ছাড়তে রাজি নয়। এর ফলে এনসিপি এবং জামায়াতের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, তা মূলত শেখ হাসিনারই পরিকল্পনা। তিনি আড়াল থেকে এমন এক দাবার চাল পেয়েছেন যেখানে তার প্রধান দুই প্রতিপক্ষ, বর্তমান অন্তর্বর্তী সরকার ও জামায়াত, এখন একে অপরের বিরুদ্ধে লড়ছে। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে ভবিষ্যৎ সম্ভাবনা যা দেখা যাচ্ছে, রাজনীতি হলো ধৈর্য ও কৌশলের খেলা। শেখ হাসিনা আজ হয়তো সামনে নেই, কিন্তু তার মগজেই ঘুরছে বাংলাদেশের আগামী দিনের মানচিত্র। এই বিশৃঙ্খলা, এই মেরুকরণ এবং বিরোধী শিবিরের এই গৃহযুদ্ধ সবই আওয়ামী লীগের পুনরায় প্রাসঙ্গিক করে তোলার একটি ধাপ। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু 1 বছর পর যখন নির্বাচনের ডামাডোল বাজবে, তখন দেখা যাবে আড়াল থেকে জেতা সেই খেলোয়াড়টির নাম শেখ হাসিনা। কয়েকটা মূল পয়েন্ট দেখলে যেটা দেখব আমরা, বিষয় যখন বিএনপি বর্তমান অবস্থা দুর্বল ও চাপে ছিল, আর শেখ হাসিনার কৌশল তারেককে ফিরিয়ে এনে শক্তিশালী করা। বিষয় যখন জামায়াতের বর্তমান অবস্থা ক্ষমতার স্বপ্ন দেখছিল, আর তখন শেখ হাসিনার কৌশল ছিল বিএনপিকে সামনে এনে জামায়াতকে কোণঠাসা করা। বিষয় যখন এনসিপি বর্তমান অবস্থা ঐক্যবদ্ধ ছিল, আর শেখ হাসিনার কৌশল ছিল জোটের ফাটল ধরিয়ে সংগঠনটিকে দুর্বল করা।
বিষয় যখন আওয়ামী লীগ, তার বর্তমান অবস্থা আপাতত নিষ্ক্রিয়, আর শেখ হাসিনার কৌশল ছিল আড়াল থেকে গণতান্ত্রিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। আপনারা কি চান আজকের যে আলোচনাটা করলাম সেটা নিয়ে বিস্তারিত আরও একটু বেশি তথ্য পেশ করি? অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। নমস্কার।